কোনটা করবে ঠিক করো, গান করবে না অভিনয় করবে, দুটো করা যাবে না। মাঝখানে তোমার ব্যাপারে ও একটা অভিযোগই বলবো, বা একটা কথা এসেছিল যে সায়ব চ্যাটার্জির ট্যান্ট্রাম আছে ভীষণ যখন তুমি সিরিয়াল করছিলে। মানে সাকসেসের একটা অন্য ডেফিনেশন আছে, তিনটে মেন জিনিস হয়। আমার নিজের চোখে দেখা, ইন্দ্রপুরীতে যদি এসি মেকআপ রুম আমাকে পেতে হয়, আমাকে টাকা দিয়ে নিতে হবে। विजय दिनानाथ चौहान, गांव मांडवा, कुछ बोलने का है? নাম এমন একটা বিষয় যেটা সারা জীবন ধরে আমরা বহন করলেও সেটা নির্বাচন করে অন্য একজন আমাদের হয়ে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই নামের সাথে ব্যক্তিত্বের মিল খাবে কি খাবে না সেটা ডিপেন্ড করে। তবে আজ যার সাথে কথা বলবো, যদি বলা হয় একজন হ্যান্ডসাম এবং যার চোখের মনিটা একদম স্বচ্ছ নীল, তার নাম সাহেব। ইয়েস, একদম মিল খেয়ে গেল। আর আপনারাও বুঝে গেছেন আজকে কার সাথে কথা বলবো। নিউজ নাও কথোপকথনে আজকে আড্ডা দেব আমাদের সকলের পছন্দের অভিনেতা ও গায়ক সাহেব চ্যাটার্জির সাথে। সাহেব দা, তোমাকে নমস্কার, থ্যাংক ইউ। আর কি বলবো, আজকে টাইম দিয়েছো বলে থ্যাংক ইউ সো ভেরি মাচ। গড ব্লেস ইউ। আমি ইকুয়ালি এক্সাইটেড এই ইন্টারভিউটার জন্য, কারণ অনেকদিন ধরে মানে ইনফ্যাক্ট লাইনড আপ ছিল, কারণ তুই আমাকে বহুদিন ধরেই ফলো আপ করছিস, বাট আই এম সো হ্যাপি টু বি হিয়ার, ঠিক আছে, উইথ ইউ, সিরিয়াসলি ফ্রম মাই হার্ট। আচ্ছা, আগে বলো এই গরমে কেমন আছো? শোন, আমার বাবা একটা কথা আমাকে সবসময় শেখাতেন যে ইউ শুড অলওয়েজ রেসপেক্ট দ্য সিজন, ঠিক আছে। যখন আমরা তো মানুষ, আমরা হিউম্যানস, আমরা সবসময় কমপ্লেন করি। আমাদের কি হয়, ছোটবেলায় ইকোনমিক্সে পড়েছিলাম যে মো ইউ আর গিভেন মো ইউ ওয়ান্ট, ঠিক আছে। মানে মার্সিডিজ গাড়ি হলেও মনে হয় যে না এটা একটু বোরিং হয়ে যাচ্ছে, আর একটু বেটার যদি একটা অন্য কোনো গাড়ি নেওয়া যায়। তো আমাদের গরম ঠান্ডা সহ্য করার ব্যাপারটাও একই রকম। মানে যখন প্রচন্ড গরম পড়ে মানুষ বলে বাবা পাচ্ছি না, একটু ঠান্ডা কেন পড়ে না। এবার ঠান্ডা পড়লে মানুষ কমপ্লেন করেছে বাবা ঠান্ডায় পাচ্ছি না, একটু গরমকালটাই ভালো ছিল। সুতরাং সব কালই ভালো, সেটা হচ্ছে এইটা। Respect what is happening around. You're exactly where you're supposed to be. তো গরমটা খুব এনজয় করছি আমি। হ্যাঁ, মানে যেটা হচ্ছে সেটা হলো যে ওটাকে মানে গরমটাকে সামলানোর জন্য যে যে জিনিসগুলো করার, অর্থাৎ একটু বেশি করে জল খাওয়া, নিজেকে একটু হাইড্রেট করা, যতটা নিজেকে হাইড্রেট করা যায় ততটা বেটার। এছাড়া আর কোনো টোটকা নেই, আর আনন্দে থাকো, ব্যাস। ঠিক ঠিক, লট অফ পজিটিভিটি। আচ্ছা, এক তো ওয়েদারের একটা গরম আছে, সাথে সামনেই ভোটেরও একটা গরম আছে। তো ভোটের গরমটা নিয়ে তুমি কি বলবে একটু? শোন, আমি ভোট ব্যাপারটা না একদম বুঝি না। আমি তোকে বলছি, আমি এটা মানে আদ্যপান্ত একজন পলিটিক্যাল মানুষ। মানে আমার ব্যাপারটা হচ্ছে যে আমি হলাম সেই দেশের প্রজা, যখন রাজা সমন করেন প্রজা যায়, ঠিক আছে, প্রজা গিয়ে গান টান গেয়ে আসে। আবার যখন রাজা আদর দেন, হ্যাঁ, প্রজাকে, প্রজা সেটা মাথা পেতে নিয়ে নেন। তো আমি হচ্ছে একদম পলিটিক্যাল মানুষ, আই এম আ পারফর্মার, ঠিক আছে। ভোটের ব্যাপারটা আমার মাথায় একদম ঢোকে না। আমি সত্যি এগুলো বুঝি না। মানে আমি এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে তুমি কেন এগুলো নিয়ে কোনো বক্তব্য রাখো না, এই যে বিভিন্ন যে ভোটের লড়াই নিয়ে বা কোনো ভোটের লড়াই অনুষ্ঠানে তুমি যাও না কেন। আমি আগে যেতাম, দু একটাতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ব্যাপারটা খুব চাপের। হ্যাঁ, মানে এটা আমি হ্যান্ডেল করতে পারবো না। কোন দিক থেকে চাপ? মানে হচ্ছে যে বিষয়টা হচ্ছে আমি আমি সবসময় মানুষের পজিটিভ দিকটাই ভালোবাসি, ঠিক আছে। আমি যাদের সাথে আমি ওইভাবেই দেখি আর কি। মানে আমি মনে করি যে আজকে যারা শীর্ষে আছেন, হ্যাঁ, তাদের অনেক পরিশ্রমের জন্যই তারা আজকে এই জায়গাতে এসেছেন, এবং তারা অনেক সেই জায়গাটা ডিজার্ভ করেন বলে সেই জায়গাটাতে এসেছেন। তো তাদের যে পজিটিভ গুণগুলো, সেই গুণগুলোকে আইডেন্টিফাই করা দরকার। তো সুতরাং যখন আমাকে বলা হয় যে না অমুক ব্যাপারটা বিষয়তে অমুক এইটা করছেন, আপনার কি বক্তব্য, তা আমি তখন মনে করি ভাই আমি কি এটা জাজমেন্ট দেওয়ার মতন জায়গায় আছি? কারণ আমার তো নিজেরই 1000টা ত্রুটি আছে। তো আমি কেন অন্য একটা মানুষকে জাজ করতে যাব? তিনি করছেন, তার পার্সপেক্টিভ
তিনি মনে করেছেন যে এইটা তার পার্সপেক্টিভে উনি ঠিক উনি করেছেন। এখন মানুষের মন জয় করা ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট থিং, হ্যাঁ, কারণ হচ্ছে যে এগুলো খুব এই বিষয়গুলো না, এই সোশিও ইকোনমিক পলিটিক্যাল যে বিষয়গুলো আমরা আলোচনা করি, এগুলো না খুব মানে ইট চেঞ্জেস ফ্রম পার্সন টু পার্সন, পার্সপেক্টিভটা বলছি। মানে আমার কাছে মনে হতেই পারে যে অমুক দল, ছোটবেলা থেকে যে দল দেখে বড় হয়েছি, আমার কাছে মনে হয় যে সেই দল একরকম আমার কাছে ছিল একটা সময়। পরবর্তীকালে যখন আরেকটা কোনো দল দেখলাম, আমার মনে হলো যে না, এই দল, এইটাই আমার এখন পার্সপেক্টিভ। সুতরাং এগুলো বলা খুব মুশকিল, মানে কারণ লাইফ ইজ ভেরি ফাস্ট, কিপস অন চেঞ্জিং, এবং মানুষের সমস্যাও পাল্টাতে থাকে। আমাদের থেকে অনেক বেশি সহজ লাগে আমি যেটা করতে পারি, অর্থাৎ যেটা আমি করি, অর্থাৎ গান গাইতে পারি, অভিনয় করতে পারি, আর গাড়ি চালাতে পারি। এই তিনটে জিনিসের বাইরে আমি আর কিছু করতে পারি না পাপিয়া। পলিটিক্সটা আমার মাথায় একেবারেই ঢোকে না, কাজে এটা দিয়ে আমি ঢুকি না। ওকে ওকে, আচ্ছা যাই হোক, অনেক গরম গরম কথাবার্তা হচ্ছে, আর আমরা একটু একদম তোমাকে তোমার ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাব আমি। যেটা দিয়ে আমি শুরু করলাম, যে নামের একটা ভার আছে, তো তোমার ক্ষেত্রে হচ্ছে যে এই যে মানে তোমার নাম যিনি দিয়েছেন একটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে মিলে গেল তোমার সাথে, মানে আমি ওই নামের স্টোরিটা জানতে চাই। আচ্ছা, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। সুন্দর একটা প্রশ্ন এই জন্য বলছি কারণ এই প্রশ্নের উত্তরটা আমার একদম ঝকঝকে মুখস্থ। কারণ এইটা আমাকে মা আমাকে বলেছিল। আমি এই প্রথম প্রশ্নটা আমি আমার মায়ের কাছে রেখেছিলাম। আচ্ছা, বাজারে এত নাম থাকতে তুমি একটা বিদেশি নাম আমাকে দিতে, মানে সাহেব কেন দিয়েছো? মানে আমার অ্যাকচুয়ালি নাম কিন্তু শুভ্রনীল। হ্যাঁ, শুভ্রনীল হচ্ছে মহাদেবের একটা নাম, বুঝলি? এবার শুভ্রনীলটা হচ্ছে আমার চেক নেম, হ্যাঁ, যেটা দিয়ে আমার পেট চলে, হ্যাঁ, রুজি রোজগার চলে। তো শুভ্রনীল নামটা কেউ জানে না, একমাত্র সন্দীপ রায়, মানে বাবু কাকা বলি, ছোট থেকে ওনাকে দেখেছি। বাবু কাকা ওই নামটা ব্যবহার করেছিলেন ছোটবেলায়, ওই প্রথম একটা সিনেমার টাইটেল কার্ডে প্লেব্যাকে ওই শুভ্রনীল চট্টোপাধ্যায় নামটা আমার এখনো আছে, কিন্তু এই নামটা কেউ জানে না। আমার বাড়ির ডাকনাম হচ্ছে সাহেব। এবারে মাকে আমি বললাম যে মা, তুমি সাহেব নামটা হঠাৎ করে কেন দিলে? মানে আমার নাম তো বিরজু হতে পারতো, কমল হতে পারতো, কিরণ হতে পারতো, হ্যাঁ, যে কোনো কি সোমেশ হতে পারতো, অমিত হতে পারতো, কত নাম তো আছে। আমাকে বলো না, এই ঘটনাটা হচ্ছে goes back to the date of my birth, the day when I was born, 27th of December 1976। আমি বলেই দিচ্ছি, আমার কোনো ঢাক গুড়গুড় নেই, হ্যাঁ। আমি 1976 সালে জন্মেছি, 27শে ডিসেম্বর, যেদিনকে সালমান খান জন্মেছেন, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু উনি সালমান, আমি সাহেব, এই ডিফারেন্স আর কি। এবারে বিষয়টা হলো যে আমি যখন জন্মাই তখন নাকি আমার দিদিমা, আমি জন্মেছিলাম লেক ভিউ নার্সিং হোমে, বুঝছিস তো, আমার বাড়ির কাছে যে এখানে নার্সিং হোমটা, তা আমি হয়েছিলাম ডক্টর নগেন রায়চৌধুরীর হাতে। খুব নামকরা, খুব বড় একজন ডাক্তার ছিলেন ডক্টর নগেন রায়চৌধুরী। এবং আমি জন্মাতে নাকি আমার ডাক্তারবাবু, এই নামটা অ্যাকচুয়ালি দেওয়া ডাক্তারবাবুরই মুখ থেকে আসা। মানে ডক্টর নগেন রায়চৌধুরী আমাকে যখন মা ওখান থেকে বার করে নিয়ে বলে যে দিদিমা কোথায়, দিদিমা কি আছে বলো, সাহেব বাচ্চা হয়েছে। কারণ তখন আমাকে আমি বোধহয় একটু বেশি ফর্সা হয়েছিলাম, চোখে একটা নীল রঙের একটা রং ছিল, সেটা কোত্থেকে এসছে ভগবানই জানে, আমি জানি না। মানে তোমাদের পরিবারে কারোর এরকম চোখের কালারে? না, কারুর নেই। মাঝে মাঝে তো মা আমাকে বলতো, যখন খুব রেগে যেত আমার উপরে, বলতো তোকে আমি কুড়িয়ে পেয়েছি। মানে যখন ছোটবেলায় খুব রেগে যেত, আমরা পড়াশোনা করতাম না, করতাম না, তুই আমার কুড়িয়ে পাওয়া সন্তান, এরকম করে আমাকে বকতো আর কি। হ্যাঁ, তো সেরকম আমি ভয় পেয়ে যেতাম যখন এই কথাগুলো বলতো, জানিস তো, আমি সত্যি কুড়িয়ে পাওয়া, হ্যাঁ, ডাউট হয়ে যেত, মা কি বলছে। হ্যাঁ, তখন তো সব বুঝতাম না, মানে কিছুই বুঝতাম না। যাই হোক, তো ওইভাবে নামটা আসা। এবং আমার জেঠিমা, আমার এক জেঠিমাও ইনফ্যাক্ট সাহেব নামটাও ভ্যালিডেট করে আর কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে সাহেব নামটা আমার হয়। এবং পরবর্তীকালে যখন আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি, আমার তো মানে নয় করে, আমি তো ডাইনোসর যুগের লোক আর কি, নয় করে আমি এসছি 2000 সালের 2000 এন্ডে, ঠিক আছে, মানে আমার ধরে নে 24 বছর হয়ে গেল, 24 ইয়ার্স। আইল বি সেলিব্রেটিং মানে সিলভার জুবিলি নেক্সট ইয়ার। তো আমি যখন প্রথম আসি তখন আমাকে টালিগঞ্জ, তখনকার ওই সময়কার পরিচালক যারা ছবি এবং টেলিভিশনে, তারা বলেছিল যে শুভ্রনীল নামটা, কারণ যেহেতু তখন মানে
মানে মাস অডিয়েন্সের একটা ব্যাপার ছিল যে তাদের কাছে একটা অ্যাকসেপ্টেবিলিটি, নামটা একটা বড় ম্যাটার করে, যেমন নাম দেখবি চেঞ্জ হয় স্ক্রিনে, হ্যাঁ মানে অনেকের নামই কিন্তু অরিজিনাল নাম নয়। তখন ওরা বললো যে না, শুভ্রনীল নামটা আমরা ইউজ করবো না, তুমি সাহেব নামটা ব্যবহার করো। তো ওই প্রথম স্ক্রিনে তখন সাহেব চট্টোপাধ্যায় আসে, মানে সাহেব চ্যাটার্জি আসতো, আমি চ্যাটার্জিটাকে চেঞ্জ করে চট্টোপাধ্যায় পরবর্তীকালে, কারণ আমার মনে হলো যে চ্যাটার্জিটা এমনিতেই একটা বিদেশি বিদেশি সাহেব লাগে, চ্যাটার্জিটা আবার একটু বিদেশি বিদেশি লাগে, তার থেকে চট্টোপাধ্যায়, হ্যাঁ মানে এরকম একটা, তখন আমি দিস ইজ দ্য হিস্ট্রি অফ মাই নেম। তুমি যত ভালো গায়ক তত ভালোই অভিনেতা। বিষয়টা হচ্ছে ছোট থেকেই তুমি গান গাও সেটা আমরা জানি, কিন্তু অভিনয়টায় আসবে এটাকে প্রথম থেকে মানে ছোট থেকেই সেটার কোনো ছিল নাকি ওটা পরবর্তীকালে হঠাৎ করে আসা, মানে আসাটা কিভাবে? এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ দেখ আমি ছোটবেলায় না খুব ম্যানিফেস্ট করেছি, হ্যাঁ মানে আই বিলিভ ইন দ্য পাওয়ার অফ থটস, I believe in manifestation. I believe in visualizing things for myself. Okay. I believe in the secret of life. Not that many people are aware of secrets. How do you do it? অনেকে মানে বিষয়টা কি হয় যে পরিশ্রম তো সবাই করে, কিন্তু খুব সবাই কি আর সেটা করতে পারেন না এই কারণে, কারণ এগুলো অনেকগুলো থিওরি আছে। অনেকে বলতে পারেন যে যেটা নিয়ে জন্মেছি, যখন জন্মেছি একটা ভাগ্য নিয়ে এসেছি, কর্মফল থেকে ভাগ্য নিয়ন্ত্রিত হয়। পিপল হু বিলিভ ইন পাস্ট লাইফস, কি আগের জন্মে বা তার আগের জন্মে একটা সেই কর্মটাকে আমরা বহন করে নিয়ে চলি। তো সুতরাং এইটা একটা স্কুল অফ থট, এবং এটাও ভাবনা হয় যে এটাও মানে অনেকে ভাবেন যে পরিশ্রম তো প্রচুর হয় কিন্তু কেন ক্লিক করে না। এখন এটা আবার আরেকটা সায়েন্টিফিক ওয়ে অফ লুকিং অ্যাট ইট, কি এটা একটা সায়েন্স আছে, এটাকে বলে পাওয়ার অফ ম্যানিফেস্টেশন, যেটা আমি ছোট থেকে করেছি। এই তুই আমাকে জিজ্ঞেস করলি যে অভিনয় গান দুটো কি তুমি করতে চেয়েছিলে? অবশ্যই চেয়েছিলাম, কারণ আমি ছোটবেলায় হাতে একটা স্কেল নিতাম, আর আমি না শানুদার বীভৎস ভক্ত, ঠিক আছে, মানে তখন শানুদার অ্যালবামগুলো, বাংলা অ্যালবামগুলো বেরোতো, আর শানুদার তখন আশিকি দিয়ে হিট, হ্যাঁ মানে ওই রকম সব তাবড় গান, হ্যাঁ তু মেরি জিন্দগি হ্যাঁ তু, আমার এত ভালো লাগতো না। আমি ওই হাতে স্কেল নিয়ে, একটা ছোট্ট 2-in-1 টেপ রেকর্ডার ছিল ফিলিপসের, বুঝলি, একটা ক্যাসেট ছিল তখন, ওটা চালিয়ে আমি হাতে স্কেল নিয়ে ভাবতাম যে আমি গাইছি মঞ্চে, এবং আই ইউজ টু লিটারালি ভিজুয়ালাইজ দ্যাট, এবং সামনে অডিয়েন্স ওটা সাংঘাতিক একটা মানে আমাকে ফিডব্যাক দিচ্ছে, দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। তো যেটা 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 আমার মনে হয় যে মানে অলদো আই হ্যাভ নট অ্যাকচুয়ালি প্ল্যান্ড, হ্যাঁ আমি ওইভাবে প্ল্যান করিনি, মানে যেভাবে শাহরুখ খান সব থেকে বড় ম্যানিফেস্টেশন করতে পারেন, তার থেকে বড় ম্যানিফেস্টেশন কি করেছেন আমি জানি না, নিশ্চয়ই সবাই করেছেন, মিস্টার বচ্চনও করেছেন, কিন্তু শাহরুখ খানের ম্যানিফেস্টেশন প্রচন্ড পাওয়ারফুল। উনি বম্বেতে দাঁড়িয়ে বলেছিলেন যে এক দিন ইয়ে শহর মেরি মুট্ঠি মে হোগি, এ দুনিয়া মেরি মুট্ঠি মে হোগি, তো হলো তো সেটা কিং খান অফ বলিউড। তো আমি ওইটা বলছি না, কিন্তু আমি তাও যতটা মানে সবাই তো মানে কতটা এক্সটেন্ট অব্দি পারবো সেটাও একটা ব্যাপার, যে আমার থট প্রসেস কতটা আমাকে অ্যালাউ করছে। তো আমি ম্যানিফেস্ট করেছি, কিন্তু অলদো আই হ্যাভ নট প্ল্যান্ড মাই ক্যারিয়ার। আমি সবসময় আমি কি করতাম যে আমি ম্যানিফেস্ট করতাম, আর আমার এই ভেতরে প্রবল ইচ্ছেটা থাকতো যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে, আমি মাঝে মাঝে মিস্টার বচ্চনের ফ্যান, আমি বললাম যেরকম শানুদাকে ওখানে নকল করতাম হাতে স্কেল নিয়ে, মিস্টার বচ্চনের ধর দিওয়ার দেখেছি, হ্যাঁ বা মানে ধর আয়নার সামনে দাঁড়িয়ে I'm getting conscious, হ্যাঁ মানে ধর এরকম মানে বিজয় দিনানাথ চৌহান, গাঁও মারওয়া, কুছ বলনে কা হ্যায়, মানে এরকম টাইপের কিছু, এগুলো করতাম, হ্যাঁ মানে আয়নার সামনে দাঁড়িয়ে, বা মিস্টার ইন্ডিয়া দেখতাম, অনিল কাপুর, আমি নিজেই অনিল কাপুর হয়ে যেতাম। এই জিনিসগুলো আমি, এই ম্যানিফেস্টেশনগুলো আমার ছোটবেলায়, এগুলো আমি খুব মানে আমি না বরাবরই খুব ইমাজিনেশনের জগতে থাকতে ভালোবাসি। আমি ছোটবেলাটা পুরোপুরি ইমাজিনেশনের জগতে থাকতাম, আমি এখনো ইমাজিনেশনের জগতে থাকি। ফলে এগুলো না আমার ইউনিভার্স আমাকে, হোয়াট আই থট দ্য ইউনিভার্স কনস্পায়ার্ড ফর মি। হ্যাঁ এবারে কোনো কিছু প্ল্যান নয়, মানে আমি প্ল্যান করিনি যে আমি কোনো ইনস্টিটিউট যাব
এখানে একটা শিখবো, প্রথাগতভাবে শিখবো, শিখে আমি স্টুডিও পাড়াতে হাতে ছবি নিয়ে নিয়ে গিয়ে আমি জমা করব, আমি এইগুলো কিন্তু ওই ওই মানে বলে না যে ম্যানিফেস্ট করার সঙ্গে সঙ্গে একটা প্ল্যান চক আউট করতে হয়, সেটা কিন্তু আমি করিনি। আচ্ছা। ফলে আমার কাছে অদ্ভুতভাবে কি হয়েছে, হোয়াট দ্য ইউনিভার্স গেভ মি, আই অ্যাকসেপ্টেড ইট, এবং তারপরে আমাকে পেছন ফিরে তাকাতে হয়নি। মানে আমি চাকরিও করেছি, লোকে জানে না যে মানে আফটার মাই কলেজ আমি চাকরি করেছি দুটো কোম্পানিতে। আমি সিটি কর্পে চাকরি করেছি, আর একটা কোম্পানি ছিল ভিকেসি ফরেক্স, ভিসি কেনা, ভিকেসি বলে, আমি ফরেন এক্সচেঞ্জ বেচতাম। তো আমি 2000 ওই যে 2000 এন্ডে আমি ইন্ডাস্ট্রিতে আসি, কিন্তু 2000 সারা বছরটা কিন্তু আমি চাকরি করেছি। 99 থেকে আমি 2 বছর চাকরি করেছি। আমি সিটি ব্যাংকের প্যারেন্ট কোম্পানিতে ছিলাম, সিটি কর্প, ওটা এখন আর নেই। সিটি কর্পে আমি কাস্টমার গ্রিভান্সে কাজ করতাম। আমার একদম ভালো লাগতো না, কারণ আমি তোকে বললাম যে আমার প্ল্যান আমি কখনো প্ল্যান করিনি যে আমি স্টুডিও পাড়ায় ওইভাবে যাব, গিয়ে একটা ইনস্টিটিউট জয়েন করবো। কারণ তুমি তো ওই স্বপ্নটা দেখে বড় হও না, হ্যাঁ, স্বপ্নটা দেখে বড় হয়েছি না, মানে আমি বলতে চাই যে চাকরি করছো, চাকরি কেন করেছি, বিকজ just to gain some experience in the outside world, কি বাইরের জগৎটা, কলেজ থেকে বেরিয়ে বাইরের জগৎটা কিরম হয়, এটা আমাকে জানতে হতো। মানে আমি বাড়িতে বসে থাকলে সেটা বুঝতে পারতাম না, আর আমাকে দুম করে কেউ বাড়িতে এসে মানে মানে একটা খুব বড় পরিচালক এলো, এসে আমাকে তুলে নিয়ে বললো তুমি হবে আমার স্বপ্নের নায়ক, সে তো হয় না। ঠিক আছে, তো আমি চাকরিটা এই জন্যই করেছিলাম, বাইরের জগৎটা দেখার জন্য, এবং করতে করতে দেখলাম দিস ইজ নট মাই কাপ অফ টি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা হলো, এটা আর্জ হলো, আমি স্টুডিও পাড়াতে যাওয়া শুরু করলাম। অনেকে এটা জানেন, আমি তখন তো স্টুডিও পাড়াতে এরকম অগাধ বিচরণ ছিল না, সবাইকে ঢুকতে দেওয়া হতো না। এখন যেরকম অগাধ বিচার, সবকিছুর একটা অগাধ, সব দরজাই খুলে গেছে। মানে এখন সমস্ত গলিতেই স্টুডিও। ঠিক আছে, মানে তার তুই আমার বাড়ি থেকে বেরোলি, রাজা বসন্ত রায়ের থেকে বাঁ দিক গেলি, সেখানেও একটা স্টুডিও, ডান দিক গেলি সেখানেও কাজ হচ্ছে, সেখানেও আছে, বাড়িও এখন একটা স্টুডিও। না, কারণ হচ্ছে বাড়িতে লোকে শুট করছে, দ্যাট ইজ বিকজ অফ ওভার এক্সপোজার। এখন অনেক কিছু সময় পাল্টেছে, সময়ের সঙ্গে সঙ্গে চলতে হবে। এটা কোনো কিছু মানে কোনোটা ভালো খারাপ ওই দিকেই যাব না, কারণ হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে চলতে হবে, এটা সময়ের একটা সময়ের একটা দাবি। হ্যাঁ, মানে এখন আগেকার দিনে যেরকম, মানে আমি যদি অন্য টপিকে চলে যাচ্ছি, তাও এটা বলে নি, ফিনিশ করে নি। আগেকার দিনে যেরকম মহানায়ক বলতেন যে পেট্রোল পাম্পে দাঁড়ালে তোমার টিআরপি চলে যাবে, লোকে তোমার টিকিট কেটে দেখবে না। এখন তো তুমি বাড়ি থেকে না বেরোলে কেউ তোমাকে চিনবে না। তো তোমাকে এখন যুগটা পাল্টেছে, এখন ইউ হ্যাভ টু এক্সপোজ ইয়োরসেলফ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। তো এইবারে সেই সময় দাঁড়িয়ে আমি ওই স্টুডিও পাড়াতে ঢোকাটা একটা সমস্যা ছিল। ওই নামে খাতায় নাম লিখিয়ে বসিয়ে রাখতো। আমি এরকম NT1 স্টুডিওতে এরকম বহুদিন হয়েছে আমি সকালে গিয়েছি, এটাও তোকে বলছি অন ক্যামেরা, মানে আমার বসকে বলেছি আমি মার্কেটিং কলেজে যাচ্ছি বলে আমি স্টুডিও পাড়ায় চলে গেছি। ঠিক আছে, গিয়ে ওখানে আমি দেখছি যে যদি আমি এন্ট্রি পাই, মানে বস আমায় খুবই ভালোবাসতেন, আমার একজন সাউথ ইন্ডিয়ান বস ছিলেন, তিনি সবটাই বুঝতে পারতেন। আমাকে লাস্টলি বলেন যে सबरनल तेरे से ये सब नहीं होगा, you become different, you be the, আমাকে তখন বলতো ইউ বিকাম জুনিয়র প্রসেনজিৎ অফ বেঙ্গল সিনেমা, হ্যাঁ এরকম বলতো। হ্যাঁ, মানে খুব ভালোবাসতো। ও বুঝতেই পেরেছিল আমার দ্বারা চাকরিটা হবে না। অর্ধেক সময় নন্দনেও থাকতাম, নন্দনে গিয়ে ভালো ভালো সিনেমা দেখতাম, কাজ করতাম, কাজটা করতাম, একটু ফাঁকি মেরে করতাম, যাই হোক। তো ওরকম ওই রকম একটা প্রেক্ষাপটে আমি স্টুডিও পাড়াতে গিয়ে বসে এরকমও হয়েছে, দিনের পর দিন গেছি, ঢুকতে পারিনি। তারপর হয়তো ঢুকে দেখছি যে স্বপন সাহা, হ্যাঁ, অঞ্জন চৌধুরী, এনাদের ঘরগুলোতে ঢোকাই যাবে না। কারণ হচ্ছে যে ওনার ঘরের সামনে এমনিতে একটা বিশাল লাইন, মানে তুই ধরে নে, মানে 100-150টা লোক এমনি দাঁড়িয়ে আছে, আর এবং মানে ভেতরে ঢোকা দেয়, মানে যে ঢুকতেই পারবো না। হ্যাঁ, মানে তাও ভাবছি যদি স্বপন সাহা বা যদি মানে হরদা কোনো রকম কোনো পরিচালক, হ্যাঁ, মানে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট কোনো পরিচালক, তখন তো এই মানে টেকনিশিয়ান স্টুডিও তো এরকম ছিল না, টেকনিশিয়ান স্টুডিও বা NT1টা এরকমই আছে, টেকনিশিয়ানও এরকম হয়েছে যে ওরকম গুপচি পর পরিচালকদের ঘর, ছোট ছোট ঘর থাকতো, এবং সেইখানে বাইরে আমরা যারা মানে করতে চাই, স্ট্রাগল করতে চাই,
স্ট্রাগল শব্দটার সঙ্গে আমি খুব একটা মানে আমি স্ট্রাগল শব্দটা বলতে চাই না, কারণ মানে মানে স্ট্রাগল ইজ এ বিউটিফুল থিং, ঠিক আছে, মানে খুব মিষ্টি একটা শব্দ ওটা, মানে ওটাকে ওইভাবে ইউজ করবো না, কারণ ওইটা হচ্ছে জীবনের সব থেকে মূল মন্ত্র, মানে ওইটা ওটার থেকে ভালো শব্দ বোধহয় পৃথিবীতে কিছু হতে পারে না, স্ট্রাগল শব্দটা আর কি। হ্যাঁ, তো আমি ওটাকে ওইভাবে আখ্যা দিচ্ছি না, আমি বলছি আমি যখন এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমি রেকগনাইজড হব কিনা, ইট ওয়াজ টাফ, বিশ্বাস কর পাপি, আমি কেউ আমার দিকে ফিরে তাকায় পর্যন্ত নেই, কারণ এমনিতেই আমি এই টলিউডের লোকজনদের মতন দেখতে নই। আমার সব থেকে এখন দেখ, এটা আমার প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট। লোকে আমাকে বরাবরই বলেছে ইউ আর নট মেন্ট ফর দিস ইন্ডাস্ট্রি, ইউ আর মেন্ট ফর বম্বে। আমার লুকটা টলিকন মানে এখানে মানে মানে ধরে নে, আমি যদি কমার্শিয়াল ছবি নায়ক হিসেবে আমি যদি কাজ করি বা করতাম, হ্যাঁ, কতটা মানুষ আমাকে অ্যাকসেপ্ট, মানে এটা এটা আমি শুনেছি যে আমার লুকটা, আমার যেহেতু আমার চোখে একটা রং আছে, আমাকে দেখতে এরকম, আমি একটু ফর্সা, আমার সাহেব বলে একটা পরিচিতি আছে, লোকে ভাবে যে অনেক পরিচালকেরাই এটা ভেবেছেন যে নেক্সট ডোর বয় হিসেবে একে হয়তো কাস্ট করা যাবে না। তো আমি কখনো না, আমি এখানে ওই কখনো রেকগনাইজড হইনি কিন্তু প্রথম দিকে। হ্যাঁ, মানে ওইটা কিন্তু দীর্ঘদিন চলেছে ওই ব্যাপারটা, মানে লোকে যে ভাবে যে আমি কোনো মানে হয়তো কোনো এইসব এক্সপিরিয়েন্স আমার হয়নি, বাড়িতে বসেই পেয়ে গেছি, তা কিন্তু নয়। হ্যাঁ, প্রচুর ঘুরেছি, ওদের মধ্যে ঘুরেছি, সবাই ঘুরে, আমিও ঘুরেছি। এবং চাকরিটা আমাকে হেল্প করেছে কোথায়, যে ওই আমি কখনো বাবার কাছ থেকে টাকা নিয়ে করিনি, এটা ক্যামেরা বলতে মানে নিজেকে ওই একটা मैं कभी মানে আপনি বলবুতে পর হামনে কিয়া, মানে এটা বোস্ট করছি না, এটা সত্যি কথা। মানে আমার ওই সর্বসাকুল্যে আমি এখনো মনে আছে, সিটি কর্প থেকে আমার 4,200 টাকা আসতো, কোয়াইট আ গুড অ্যামাউন্ট অফ মানি ওই সময়। এবং ওই 4,000 আমার কোনো MBA ডিগ্রিও ছিল না। হ্যাঁ, মানে আমি জাস্ট ইন্টারভিউ দিয়ে ঢুকেছিলাম ফোন সার্ভিস ডিভিশনে, 4,200 টাকা কেটে কুটে আসতো, ওই টাকাটা আমার হেল্প হতো। আমি একটু সিগারেট টিকেট খেতাম, আমার এখনো খাই, যাই হোক, তো ওইটা কেনার, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমার যাতায়াতটা, মানে স্টুডিও পাড়াতে আমি মানে তোমাকে বাবার কাছে হাত করতে হবে নিজের খরচাটা নিয়ে। তো ওইটা না দীর্ঘদিন চলেছে, বুঝতে পেরেছি। করতে করতে তারপরে আই স্টার্টেড গেটিং রেকগনাইজড, এবং প্রথম যেটা হয় সেটাও কিন্তু দেখ দক্ষিণীর মাধ্যমে হয়, এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু দক্ষিণী, এটা আমি আরেকটু ছোটবেলায় চলে যাব। প্রথম দক্ষিণীতে আমার পরম শ্রদ্ধেয় কেউই এখন আর নেই, মানে আমার বাবাও বেঁচে নেই, শ্রী সুদেব গো ঠাকুরতা আমার গুরু, তিনিও চলে গিয়েছেন, বিশ্ব কাকা, মিঠা কাকা একজন অত্যন্ত বলিষ্ঠ একজন অভিনেতা, অত্যন্ত নামকরা একজন মানুষ, একজন প্রথিতযশা অভিনেতা, তিনিও চলে গিয়েছেন। মিঠা কাকা প্রথম আমাকে মানিক দাদুর কাছে নিয়ে যান, সত্যজিৎ রায়, সেটা ছোটবেলাকার। তখন আই ওয়াজ স্টার ইন দ্য স্কুল, মানে তখন আমি ওই গুপি বাঘা ফিরেলোতে প্লেব্যাক, আমার তখন প্লেব্যাকের জন্য আমাকে নিয়ে যান। তো ওই মিঠা কাকার ওই যে আমাকে একটা পুশ দিয়েছিলেন, তারপরে প্রথম ওই দক্ষিণীতে থেকেই আমার একটা রেফারেন্সে আমি একটা খুব সুন্দর একটা টেলিভিশন প্রজেক্টে চান্স পাই। সেটার নাম হচ্ছে রবিবার, রবীন্দ্রনাথের রবিবার। হ্যাঁ, আর তখন সবে ইটিভি বাংলা এসেছে, আর রবিবারে তখন আমাকে নায়ক করলেন পরিচালক, আমি করলাম অভিকের চরিত্র। হ্যাঁ, যেই ওটা করলাম, তার আগে না, তার আগে অবশ্য SRFT এর কিছু ডিপ্লোমা, কারণ আমি দেখছি টালিগঞ্জে কিছু হচ্ছে না। হ্যাঁ, টালিগঞ্জে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে কিছু এক্সট্রাজের রোল আমি করেছি, মানে তখন যখন স্টুডিও পাড়ায় গিয়ে আমি দিনের পর দিন দাঁড়িয়েছি, পরিচালকদের একটুখানি অ্যাটেনশন পাওয়ার জন্য হয়তো পাইনি, আমাকে ওরা দেখেছেন বা দেখেও হয়তো সেরকম ভাবে আমাকে রেকগনাইজ করেননি। তখন কিছু আশপাশের যারা মিডল ম্যান থাকে তারা আমাকে রেকগনাইজ করেছিল, নিয়ে আমাকে ওই ধরো বিয়ে বাড়ির সিকোয়েন্স, হ্যাঁ, মানে ধরো কোনো বড় একটা সিনেমাতে কোনো বিয়ে বাড়ির সিকোয়েন্স হচ্ছে, সেখানে একটা ছোট্ট কোথাও একটা উঁকি মারলাম ক্যামেরাতে, ওই রকম রোল আমি করেছি। তারপরে এই রবিবারটা এলো, তখন আরেকটা বড় হাউস ছিল ব্ল্যাক ম্যাজিক মোশন পিকচার্স, ব্ল্যাক ম্যাজিক এখন আর নেই। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক মোশন পিকচার্সে ওই প্রথম আমি একটা অডিশন দিতে যাই, এবং তখন আমি কয়েকটা অডিশনও দিচ্ছি, আমি খোঁজ নিয়ে তখন চাকরিটা আমি ছেড়েছি, আমি চাকরিও একদিনের মাথাতেই ছেড়েছি। সোজা বসকে ফোন করে বলেছিলাম যে আমি আর এটা পারছি না করতে, এটা আমার কাপ অফ টি নয়, আমি এটা করবো না। তো তারপরে আমি যাই অডিশন দিই, এবং অডিশনগুলোতে প্রথম কয়েকটাতে আমি সিলেক্টেড হই না, মানে আমি ত্রিসীমানার মধ্যে ছিলাম না।
তারপর একটা অ্যাড ফিল্মে প্রথম দুজনের মধ্যে আমি থাকি, একটা হরলিক্সের অ্যাড, এবং সেটাতে আমি আই গট সিলেক্টেড ন্যাশনালি। ওই যে বললাম ন্যাশনাল ফেস হিসেবে আমাকে লোকে মানে আমি যদি বম্বেতে ট্রাই করতাম না, আমি আজকে হয়তো আরেকটু বেটার এগোতে পারতাম। কলকাতাতে হয়তো আমার জানি না, আমি শুনেছি যে আমাকে দেখতে হয়তো একটু এরকম বিদেশি, মানে জানি না, লোকে বলেন আমাকে নাকি একটুখানি অন্যরকম দেখতে, তাই বাংলার নায়কদের যেরকম চেহারা হয় সেই চেহারাটা আমার নেই, এরকম আমি মানে শুনেছি। এটা কি তুমি নিজে মানো? মানিত না, কারণ দেখ অনেক কিছু হতে পারতো। আমি তো অনেক লিটারেচারের রোলও তো আমি করেছি। আমি 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 মানে এরকম তো নয় যে মানে দেখ সবটাই পজিশনিং। হ্যাঁ, মানে আমি হয়তো সেই পজিশনিংটা হয়তো হয়নি, মানে সেটা আমার খামতি হতে পারে, হয়তো আমি আমার তরফ থেকে সেই পিআরটা করিনি, আমার হয়তো সেই পিআরটা করা উচিত ছিল। মানে এটা তো পুরোপুরি পিআর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমি আজকে এতগুলো বছর হয়ে যাওয়ার পরে আমি আজকে বুঝতে পারি যে পিআরটা কি জিনিস। আমি হয়তো করিনি, দ্যাটস বিসাইডস দ্য পয়েন্ট। আমি করিনি বলে হয়তো আমি সেভাবে আরো হয়তো একটু বেটার হতে পারতো, কারণ অডিয়েন্স তো চায়, যে অডিয়েন্স তো আমাকে চান, হ্যাঁ, বাংলার মানুষ আমাকে চান, কিন্তু কোনো কারণে হয়তো পরিচালক প্রযোজকরা তারা কখনো তাদের ইমাজিনেশনে হয়তো এই পজিশনিংটা আমার, হ্যাঁ, মানে কোথাও গিয়ে সেই ভাবনাটা, মানে তুমি, আমি একটু ইন্টারাপ্ট করছি, যে আজকের যুগে তোমার যদি মনে হয় যদি আজকের যুগে তোমার এই শুরুটা হতো, তাহলে বিষয়টা অনেক বেশি পজিটিভ হতো, অন্যরকম হতো। হ্যাঁ, মানে আমি দেখ আমি আরো অনেক বেশি দিতে পারতাম, মানে আমি দিতে পারি, মানে আমি সেটা জানি, কারণ আমি তো প্রচুর কাজ করেছি নয় করে, এবং সব কাজ তো মানুষ দেখেনি, দেখার সুযোগ হয়নি, অর্ধেক কাজ তো আমার রিলিজই করেনি। অনেকগুলো ভালো ভালো ছবিতে কাজ করেছি, রিলিজ করেনি। আমার অনেক ভালো ভালো ছবি আছে যেগুলো সবাই দেখেননি। হ্যাঁ, মানে মানে ধর লিটারেচার ওরিয়েন্টেড ছবিও প্রচুর আছে আমার, ঠিক আছে। আমি ল্যাবরেটরি করেছি রাজা সেনের, আমি যোগাযোগ করেছি শেখর দাসের, হ্যাঁ, আমি টেলিভিশনে কত ভালো ভালো প্রজেক্ট করেছি, সন্ন্যাসী রাজা করেছি, হ্যাঁ, পটল কুমার গানওয়ালা করেছি। আমি তো আজকের আর্টিস্ট নই, আমি তো অনেক বহু বছর হয়ে গিয়েছে। আমি বম্বেতে কাজ করেছি, আমি 2006-তে, এটা অনেকেই জানে না, বম্বেতে আমি শ্রী চৈতন্য মহাপ্রভু করেছি। হ্যাঁ, গুফি পেন্টালের ছবি, তিনিও মারা গেছেন, মধুজি, হ্যাঁ, সচিন খেড়েকর, সুধীর দালবি, গজেন্দ্র চৌহান, রবীন্দ্র জৈনের মিউজিক। আমি রাধিকা আপ্টের সঙ্গে একটা ভালো ছবিতে কাজ করেছি, মিসেস আন্ডারকভার, জি5-এ, ঠিক আছে। তো আমি মানে আমি হয়তো অনেক দিতে পারতাম, কিন্তু আমি জানি না, হয়তো পরিচালকরা মনে করেছেন যে হয়তো আমি পারবো না, হতে পারে, বা প্রযোজকরা হয়তো অতটা আমাকে সিরিয়াসলি নেননি, হয়তো ভেবেছেন যে না, মানে এটা না অদ্ভুত। টালিগঞ্জের একটা জিনিস আমি দেখেছি, কি জানিস, মানে আমি যখন প্রথম আসি টালিগঞ্জে না, মানে তখন লোকজনকে এটা বলতে শুনেছি, অনেক বড় বড় লোকজনদের নাম করতে পারবো না অবভিয়াসলি, কারণ সকলের সাথে ভালো সম্পর্ক, অনেকে বলেছেন যে কোনটা করবে ঠিক করো, গান করবে না অভিনয় করবে, দুটো করা যাবে না। তোমার রিপ্লাই কি হতো? আমি দুটোই করবো। এক্স্যাক্টলি। কিন্তু গানের জগতের লোকেরা মানে অদ্ভুত একটা না ট্যাবু হয়ে যায়, মানে টালিগঞ্জে একটা ট্যাবু ব্যাপার আছে, মানে একবার ভিলেন করলাম মানে পরপর সবই ভিলেন, কারণ আমি কি ভিলেন ছাড়া, মানে আমাকে একটু ভেঙে দেখুক না, মানে আমি কি গোড়া করতে পারি না রবীন্দ্রনাথের, হ্যাঁ, বা আমি কি কোনো বড় কোনো অথর ব্যাক্ট কোনো বড় চরিত্র করতে পারি না, আমার লুকটা কি চেঞ্জ করা যায় না, কারণ আমাকে তো প্রয়োজনে তো আমাকে ব্ল্যাক লেন্স লাগিয়ে আমার চোখের রং চেঞ্জ করে আমাকে কত পাঠ করিয়েছে, তাহলে ভেঙে কি ভাঙা কি যায় না, ভেঙে একবার দেখেও না পারি কিনা। আমি তো প্রমাণ করেছি প্রচুর জায়গা, আমি তো দত্তাতে আমি বিলাস করেছি, আমি দত্তাতে নরেনও করেছি, টেলিভিশনে নরেন করেছি, কটা লোক দেখেছে উর্মি চক্রবর্তীর নরেন, দূরদর্শন, তখন তো অন্য কোনো চ্যানেল ছিল না, আর ঋতু আমাকে সুযোগ দিল দত্তাতে বিলাস, সেটা তো মানুষের ভালো লেগেছে, তো আমি তো ভাঙতে পারি। আমার মিসেস আন্ডারকভার সম্পূর্ণ অন্য একটা চরিত্র, পটল কুমার গানওয়ালা সমগ্র ডিফারেন্ট, আলেয়া করতাম 2001 সালে, 2002 সালে, সেটা সমগ্র একটা অন্য চরিত্র। আমি তো বিভিন্ন রকম চরিত্র করেছি, আমি গ্রে চরিত্র করেছি, পজিটিভ চরিত্র করেছি, সাহিত্য নির্ভর চরিত্র করেছি, অভিক করেছি, আমি তোর কি বলে থিয়েটার করেছি, হ্যাঁ, আমি কিং জেথাস করেছি, রাজা জেথাস করেছি, ঠিক আছে, গ্রিক কিং আমি সেটাও যেরকম করেছি, আমি আবার ফাল্গুনী চন্দ্রহাসও করেছি, কারেক্ট। আমি যেরকম একটা আমার ডাক্তারবাবু করেছি, ডক্টর পরিমল মিত্র করেছি টেলিভিশনে, আমি জীবন সাথীতে একটা হার্ডকোর ভিলেনও করেছি। তো আমি আই ক্যান গিভ দ্য ভ্যারাইটি, আমি তো সব রকম ভ্যারাইটি করে মানুষকে দেখিয়েছি, তবে তো মানুষ আমাকে ভালোবেসেছেন। কিন্তু হয়তো প্রযোজক পরিচালকেরা সেইটা
হয়তো তাদের হয়তো মনে মনে কখনো হয়নি যে কোথাও কি তাদের কি ভাবনার সংকীর্ণতা? না না, তাদের ভাবনা কোনো সংকীর্ণতা নেই। আমার মনে হয় যে এটা আমার নিজের সংকীর্ণতা। আমি আমি না কাউকে মানে আমার কারোর প্রতি দোষ, এটা মানে কোনো গ্রিভান্স ইন্টারভিউ তো নয়, আমি এটা কারোর প্রতি গ্রিভান্স নয়, আমি তোকে ফ্যাক্টটা স্টেট করছি যে এটা তাদের অক্ষমতা না, এটা হচ্ছে আমি তাদের কাছে সেই মানে কি হয় সাকসেস স্টোরিটা কিরকম হয় বলতো, দ্য রাইট মানে সাকসেসের একটা অন্য ডেফিনেশন আছে। তিনটে মেন জিনিস হয়, একটা হচ্ছে রাইট প্লেস, রাইট ডিভাইন টাইম অ্যান্ড দ্য রাইট পিপল, যারা তোমাকে পজিশনিংটা করে দেবে। ওইটা আমার এখানে হয়তো একটু কাছে করা ছিল, আচ্ছা, হয়তো পূর্বজন্মের কোনো ব্যাড কার্মা, এটা কারো দোষ নয়। মানে আমি কোনো পরিচালক প্রযোজককে দোষ দেবো না, কারণ আমার যতটুকু করেছি তাদের জন্যই তো করেছি। আজকের মানুষ আমাকে চেনেন, তারা আমাকে সুযোগ না দিলে মানুষকে আমাকে চিনতেন। তো আমি তো মানে আই এম অলওয়েজ ইনডেটেড টু মাই ডিরেক্টর্স অ্যান্ড মাই প্রডিউসার্স ফর হোয়াট দে হ্যাভ অফার্ড টু মি। আমার বক্তব্য, আমি হয়তো আরেকটু অফার পেলে আমি আরেকটু নিজেকে আরেকটু মানুষের কাছে তুলে ধরতে পারতাম, সেটা আমি পাইনি, সেটা আমার ভাগ্য হতে পারে। বা যেটা বললাম যে আমি পিআর করতে পারিনি, আমি আরেকটু পিআর করতে পারলে, আরেকটু যদি মানুষের সাথে আরেকটু মিশতাম, যদি আরেকটু রেগুলারলি দেখা সাক্ষাৎগুলো করতাম, তাহলে হয়তো আমার এটা আরো হতো। বাট আই এম হ্যাপি, ঠিক যতটুকু পেয়েছি সেটা তো কম নয়। মানে এটাই বা কজন পায়, মানে এই সুযোগগুলো পায় কজন? আজকে আমার যে কপালটা সাথ দিয়েছে, আজকে যে আমার একটা পরিচিতি হয়েছে মানুষের কাছে সাহেব চট্টোপাধ্যায় হিসেবে, এই পরিচিতিটা কজন মানুষ পায়, এটার জন্য তো আমি থ্যাঙ্কফুল। কাজে কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে যেখানে বেশিরভাগই অনেকেই আছে টলি ইন্ডাস্ট্রি থেকে যারা রীতিমতো বলিউডে রীতিমতো থাকছেন, তারা তো তুমি সেই নিয়ে কিছু ভাবছো কি? দেখ আমার অনেকগুলো ব্যাপার আছে। আমি আমার মাকে ছেড়ে যেতে আমার বাবা চলে যাওয়ার পরে আমার মা, আমার স্ত্রী, আমার 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 অক্সিজেন আমার লাইফে। আমার মা, আমার স্ত্রী আর আমার কিছু ডগি আছে, ঠিক আছে? আমার মা হচ্ছে, আমার স্ত্রী, এরা হচ্ছেন আমার লাইফ লাইন, আমার ডগিগুলো, মানে যাদের কথা বলছি। আমার বাবা চলে গিয়েছেন 2013 সালে। আর আমি আমার মা আমার কাছে যে জায়গাতে, আমার স্ত্রী আমার কাছে যে জায়গাতে, আমার বাচ্চাগুলো, যে ডগিগুলোর কথা, আমার 7টা ডগি আছে, চিঙ্কি, মিঙ্কি, টমি, রানী, জেরি, লালুগুলো, হ্যাঁ, আর মাইলো, ঠিক আছে? মাইলোটা শিটজু, আর মানে ও আমার ওপরে থাকি, আর চিঙ্কি, মিঙ্কি, টমি, রানী, জেরি সব নিচে ব্যবস্থা করা আছে। আমার একটা বিশাল একটা জায়গা করা, ওদের জন্য একটা কেনেল তৈরি করা আছে, হ্যাঁ, মানে ওরা আমার পুরো নিজের সন্তান, ঠিক আছে? এবং ওরা সব স্ট্রে ডগস, কিন্তু মানে সবই আমার ওয়াইফের, ওর মানে আমার বউ মিলি, ওর ব্রতই হচ্ছে যে এদেরকে রেস্কিউ, মানে খবর পেলো যে একটা কোনো কেউ এরকম ট্রমাটাইজড, হ্যাঁ, হয়তো হসপিটালে, তাকে কেউ মানে নিচ্ছে না, মিলিয়ে ওকে তুলে নিয়ে এসে মানুষ করলো। বা এই ছোট ছোট পাপি রেখে দিয়ে গিয়েছিল আমার বাড়ির সামনে একটা বাক্স করে, মিলি তাদেরকে তুলে নিয়ে মানুষ করলো। মানে তাদের পেছনেই মিলি সমস্তটা সময়, সকাল থেকে রাত অব্দি তারা কি খাবে, তাদের জন্য চিকেন ভাত, এই পুরো জিনিসটা আমার বাড়ির পরিবেশটা না, ইটস এ বিউটিফুল এনভায়রনমেন্ট, হ্যাঁ, মানে আই এম ভেরি ব্লেসড টু হ্যাভ আ ফ্যামিলি লাইক মাই ফ্যামিলি। এবং যেহেতু আমি না খুব অ্যাটাচড, বুঝতে পারছিস, আমি না বম্বেতে থেকে, আমি খুব ইমোশনাল মানুষ, তো মানে আমি আমার মধ্যে প্র্যাকটিক্যাল জায়গাটা যে নেই, মানে নেই তা না, আছে, কিন্তু আমার ইমোশনাল কোশেনটা অনেক বেশি স্ট্রং। মানে তুই যদি আমাকে মাপকাঠিতে বলিস, তাহলে আমার ইমোশনাল কোশেনটা প্র্যাকটিক্যাল কোশেন্টের থেকে অনেক বেশি আর কি। তো যে কারণে আই বিকাম ভেরি হোমসিক, হ্যাঁ, মানে আমার মায়ের জন্য একটা চিন্তা সবসময় থাকে যে মা ভালো থাকবে তো, মা ঠিক থাকবে তো। মানে মা সঙ্গে যে সবসময় রোজ সারাদিন বসে সময় কাটাচ্ছি সেটা হয়তো নয়, সেই সময়টা তো সত্যি নেই, কারণ সবসময় দৌড়ে বেড়াচ্ছি। রাত্রে অন্তত বাড়িতে গিয়ে দেখবো মা ঠিক আছে, না মা শুয়েছে, ঘুমোচ্ছে, মা শরীরটা ভালো আছে, আনন্দে আছে, মিলি ঠিক আছে, মিলি আমার মুখে হাসি আছে, আমার বাচ্চাগুলো ঘেউ ঘেউ করছে, ঠিক আছে? এবার আমি বম্বেতে এই জন্যই যেতে, আমি ভেবেছি অনেকবার, আমার কাছে অনেক অফারও আছে, বড় বড় জায়গা থেকে অফার আছে, কিন্তু আমার আগেও অফার ছিল, মানে আমার মানে বছর আগেও আমি যখন চৈতন্য মহাপ্রভুর পরে কিন্তু বম্বে থেকে আমার একটা টানা অফার এসেছিল ফর টেলিভিশন, আমি করিনি, হ্যাঁ। আমার কিন্তু বম্বেতে অনেকগুলো পরবর্তীকালে ছবিরও অফার এসেছে, হয়তো ছোট ছোট চরিত্র কিন্তু বড় বড় ব্যানার, কিন্তু ওইখানে গিয়ে থেকে না থাকলে বম্বেতে একটা ব্যাপার আছে, মানে ইউ হ্যাভ টু বি ইন দ্য ভিসিনিটি অফ দি প্রডিউসার্স এন্ড ডিরেক্টর্স। তোকে সবসময় তোমাকে ওই ফলো আপটা, বম্বে ইজ অল অ্যাবাউট পিআর। মানে আমি এখানে যেটা একটু আগে বলছিলাম যে এখানে আমি জীবনে পিআর করিনি, আমি যেটা বলো না, পিআর করলে হয়তো বেটার পজিশনে থাকতে পারতাম, কিন্তু যতটুকু আছে সেটাই অনেক আমার কাছে, যতটুকু পেয়েছি অনেক পেয়েছি। বম্বেতে কিন্তু পুরোটাই পিআর, হ্যাঁ, মানে বম্বেতে তোমাকে বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে হবে এবং তোমাকে মুখটা দেখাতে হবে যে ভাই
আমি मैं हूं এবং নিজেকে জানান দেওয়া এবং চলা বোম্বেতে নেপোটিজমটাও তো আছে, হ্যাঁ সেটা আছে, সেটা অবশ্যই সব জায়গায় আছে। নেপোটিজম কর্পোরেট কিন্তু সেক্টরে আমাদের আছে। টলিউডে নেপোটিজমের থেকেও বেশি কি লবিবাজি? না ওটা এটা তো অন্য প্রশ্নে তুই চলে গেলি। আগে আমি জানি তুই যে প্রশ্নগুলো আমায় করছিস, না আমি বলি যে কি বিষয়, কেন বম্বে নয়, মানে কেন যাইনি আমি, কেন আমি মন স্থির করতে পারিনি, বিকজ আই এম হোমসিক। কিন্তু আমি যদি এরকম হয় যে পিরিয়ডিক্যাল কাজ, মানে ধর 1 মাস 1.5 মাসের কাজ, আমি গেলাম করে চলে এলাম, আমি জানি যে আমি কলকাতা ব্যাক করছি, ঠিক আছে। আচ্ছা, কামিং টু ইউর নেক্সট কোয়েশ্চেন, দেখ এটা ব্যাপারটা হচ্ছে যে আমরা মানে আমাদের ইন্ডাস্ট্রিটা তো শো বিজনেস, এন্টারটেইনমেন্ট ইজ মানে নট অনলি, দেখো এন্টারটেইনমেন্ট ইজ আ ভেরি বিগ ওয়ার্ড, হ্যাঁ, মানে এন্টারটেইনমেন্ট এর মধ্যে কি কি আছে? এন্টারটেইনমেন্টের মধ্যে আছে আর্ট ফর্মস, এবং শো বিজনেস, ইটস এ শো বিজনেস, ইউ জাস্ট হ্যাভ টু বি মানে পিপল সি ইউ অ্যাজ people would always want to see you larger than life, correct? এবং যে কারণে যেহেতু একটা রূপলি পর্দার ব্যাপার, মানে সেটা বড় স্ক্রিন হোক ছোট স্ক্রিন হোক, মানে এইটা হোক যাই হোক না কেন, মানুষের একটা মানে সবসময় দৃষ্টিটা আমাদের দিকে থাকে। লবিবাজি, নেপোটিজম, এই জিনিসগুলো কর্পোরেট সেক্টরে নেই, আছে। তাহলে আমাদের দিকেই পয়েন্ট আউট কেন করা হয় যে হ্যাঁ মানে টলিউডে লবি আছে, কেন সব জায়গাতে লবি আছে? কর্পোরেট সেক্টরে তো এইভাবে এত করে বলা হয় না, যেটা এই সেক্টরেই বলা হয় যে আমি এই জন্য চান্স পাইনি, না কারণটা হচ্ছে দেওয়া হয়নি সুযোগ। না দেওয়া হয়নি সুযোগ, ওইটা শোন, আমি যেটা কথা বলছি, সুযোগ কেউ কাউকে এমনিতেও দেয় না। আমি তোকে একটা পাতি বাংলা কথা বলছি, পাপিয়া, কেউ কাউকে এমনিতে সুযোগ দেয় না। সি দিস ওয়ার্ল্ড দিস মানে 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 তাহলে বলতে হবে যে মানে আনকন্ডিশনাল রিলেশনশিপ নেই এই পৃথিবীতে, হ্যাঁ, মানে তো সুতরাং ফিল্ম ইন্ডাস্ট্রিকে আলাদা করে রাখার তো কোনো মানে হয় না। মানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে আমরা মানে একটা আলাদা করে আমি একটা ট্যাবু দিয়ে দিলাম যে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে হচ্ছে নেপোটিজম, ফিল্ম ইন্ডাস্ট্রি মানে হচ্ছে মানে লবিবাজি, হ্যাঁ, ইটস নট অ্যাবাউট দ্যাট। কিন্তু অপোজিট এই থেকে আসছে না, আসছে কিন্তু তোমাদের ইন্ডাস্ট্রি থেকে। কাদা ছোড়াছুড়িটা তোমাদের ইন্ডাস্ট্রিতেই কিন্তু করছে একে অপরের সাথে। তুমি যেটা বললে কর্পোরেট সেক্টর, সেখানে হয়তো সেইভাবে লোকের জনসমক্ষে আসছে না, ভেতর হয়তো হচ্ছে, কিন্তু এটা যেহেতু ওই যে শোবিজ, তো এটা জনসমক্ষে বেশি আসছে, তার ফলে তো চলবে, তর্ক তো চলবে, তর্ক বিতর্ক, এগুলো তো পার্সপেক্টিভ, ঠিক আছে। আমি যদি অন্যভাবে ভাবি, হ্যাঁ, মানে আমি কখনোই তো এটা বলবো না যে, আমি যেটা বললাম যে সুযোগ এমন একটা জিনিস না যেটা কেউ কাউকে এমনি মানে সুযোগ করে দেবে না। মানে সব কনসোর্টিয়াম বা লবি, এটা কিভাবে তৈরি হয়? সম্পর্ক থেকে তৈরি হয়। মানে ধর তোর সাথে আমার একটা ভালো রিলেশনশিপ, ঠিক আছে, আমি আর তুই খুব ভালো বন্ধু, তুই একটা স্ক্রিপ্ট লিখলি, আমি কথায় বলছি, তুই স্ক্রিপ্টটা লিখে আমাকে বললি যে সাহেবদা আমি এই গল্পটাতে আমি তোমাকে কাস্টিং করবো, তুই আমাকে বললি, তা আমি বললাম ঠিক আছে, তাহলে সেটা আমার আর তোর একটা লবি তৈরি হলো। এবার তুই দেখলি যে আমি ভালো পারফর্ম করছি, তারপরে তোর মনে হলো যে না আরেকটা ভালো গল্প আছে, ওখানে আমি সাহেবদাকেই কাস্টিং করবো, হয়তো মানে কারণ তোর সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং এরকম তৈরি হয়ে গিয়েছে, তো এটা একটা কনসোর্টিয়াম তৈরি হয়ে গেল। এবার এটা তো বললাম যে এভরিথিং ইজ ম্যাটার অফ রিলেশনশিপ, হ্যাঁ। এখন এই লবিটা বম্বেতেও আছে, এই লবিটা সাউথেও আছে, এটা টলিউডে ডেফিনেটলি আছে, কেন নেই? নিশ্চয়ই কনসোর্টিয়াম সব জায়গাতে আছে। এখন ডিপেন্ড করছে যে তুমি কিভাবে ওই নিজের পজিশনিং, তোমাকে নিজেকে তৈরি করে নিতে হবে, সেটাই তুমি কিভাবে সেটা করবে। এখন এই যে কাদা ছোড়াছুড়ি একজন একজনের সম্পর্কে বলছে, এটা তো করে তো কোনো লাভ নেই। কারণ হচ্ছে যে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ হিজ অর হার্স ওন জার্নি টু লিভ। প্রত্যেকের জার্নিটা আলাদা, পাপিয়া, আমার জার্নিটা আলাদা, অমুক অভিনেতার জার্নিটা আলাদা। আমি যদি নিজের জার্নিটার সঙ্গে তার জার্নিটা কম্পেয়ার করি, যে মুহূর্তে আমি কম্পেয়ার করবো সেই মুহূর্তে আমার ডিপ্রেশন হবে, সেই মুহূর্তে মনে হবে যে আমার মনের মধ্যে এই ইমোশনস গুলো তৈরি হবে। কি ইমোশন তৈরি হবে? রাগ তৈরি হবে, হিংসে তৈরি হবে, হ্যাঁ, আর মনে হবে যে আমি আমি কোনো আলোচনায় বসলে আমি অন্যের সম্পর্কে বলতে শুরু করব। এই ইমোশনস গুলো খুব খারাপ, কিন্তু একদম নেগেটিভিটিতে ভরপুর। হ্যাঁ, তো সুতরাং এটা
এইটা মাথায় রাখলে হবে না। মানে সে করছে, তার জার্নিটা আলাদা। আমি তো শাহরুখ খানের সঙ্গে নিজেকে কম্পেয়ার করতে পারি না। শাহরুখ খানের জার্নিটা আলাদা, তার জন্মটা আলাদা, তার জন্ম সময়টা আলাদা, আমার জন্ম সময়টা আলাদা, আমার ফিঙ্গারপ্রিন্টটা আলাদা, তোর ফিঙ্গারপ্রিন্টটা আলাদা। সো মাই জার্নি ইজ ডিফারেন্ট ফ্রম ইয়োর জার্নি। তো আমি কেন শুধুমাত্র এই কাদা ছোঁড়াছুড়িটা করবো? সুতরাং আমার লবিবাজি নিয়ে কোনো কিছু বক্তব্য নেই। লবিবাজি থাকে, পলিটিক্সে নেই? হ্যাঁ, সেটা সবাইতেই সব আছে। জায়গাতে আছে। পলিটিক্স একটা ইটস এ ভাস্ট এরিয়া। এখানে প্রচুর লবিবাজি আছে, প্রচুর নেপোটিজম আছে, প্রচুর কনসোর্টিয়াম আছে, টালিগঞ্জেও আছে, বম্বেতেও আছে। এগুলো থাকবে, এগুলো মহাভারতেও ছিল, সেটাই, রামায়ণেও ছিল। আমি তোকে বলছি, মানে এই যে তুই বলছিস না, এগুলো লোকে এগুলো নিয়ে বলে না, আমি এই যে মানে আমরা পারি না যুদ্ধ করতে। হ্যাঁ, মানে এগুলো আছে। বাট তোমারই একটা ইন্টারভিউতে তুমি কথা প্রসঙ্গে বলেছিলে যে তুমি নিজেকে আর ব্যবহার হতে দেবে না, মনে পড়ছে? না, আমি একটা কথা বলি, ব্যবহার হতে দেব না যদি এটা বলে থাকি, তখন দেখ এটা ওই সময় আমার যা তখন এটা মানুষের প্রেক্ষাপট, মানে মানুষের প্রেক্ষাপট এবং ওই সময়কার ভাবনা চিন্তা। যে সময় দেখ, এরকম তো না যে আমি আজকে থেকে 10 বছর আগে যে কথাটা বলেছি ওটা আমি আজকে মানি, তা তো নয়। আই মাইট চেঞ্জ, কারণ আমার তো একটা এভলিউশন ঘটছে, আমার ম্যাচুরিটি বাড়ছে। আমি আজ থেকে 10 বছর আগে হয়তো আমার, বা আজ থেকে 5 বছর আগে হয়তো আমি হয়তো কম্পেয়ার করতাম নিজের জার্নিটা অন্যের সাথে। আমি হয়তো দেখতাম যে আমারই সমসাময়িক বা আমার থেকে বয়সে ছোট একজন বিশাল বড় হিরো হয়ে বেরিয়ে গেল, আর আমি সেখানে শুধু ভিলেন করে যাচ্ছি, বা আমাকে ছবিতে সেই পজিশনিং কেউ দিল না। আমার কি মনে হতে শুরু করলো যে প্রযোজক পরিচালকরা আমাকে জায়গা দেননি, সুযোগ দেননি। আমি তো তাদেরকে আঙুল তুলতে পারি না, তাহলে এটা আমার জার্নি, আমি নিজের জায়গাটা করতে পারিনি, আমি তাদের সাথে পিয়ারটা করিনি। আমি এখন এইভাবে ভাবি, তখন তো এইভাবে ভাবতাম, তখন তো আমি অন্য অ্যাক্টরের সাথে আমার হতো, আমি তো মানুষ, আমার সত্যি হতো, আমি অ্যাকসেপ্ট করছি, তো আমি খুব অনেস্ট লোক। ওই সময় যখন আমি অনেক গ্রিভান্স ইন্টারভিউ দিয়েছি, আমি তোকে বলছি আমি দিয়েছি, মানে প্রিন্টেও ইন্টারভিউ আছে এরকম, যে আমার অনেক গ্রিভান্স আছে যে পরিচালক প্রযোজকরা আমাকে ব্যবহার করতে পারেন। কিন্তু পরবর্তীকালে ভেবে দেখেছি তারা ব্যবহার করতে পারেননি, কারণ তারা তো তারা হয়তো, আমি হয়তো নিজেকে সেই জানাবার সুযোগটা তাদেরকে দিইনি। আমি যদি হয়তো দিতাম, তারা হয়তো ব্যবহার করতেন। দোষটা আমার। আচ্ছা, অনেক তর্ক বিতর্কের মধ্যেই ঢুকছি আমরা, তবে একটা কথা মাঝখানে তোমার ব্যাপারে একটা অভিযোগই বলবো, বা একটা কথা এসেছিল যে সায়ব চ্যাটার্জির ট্যান্ট্রাম আছে ভীষণ, যখন তুমি সিরিয়াল করছিলে। তুমি নিজে এটাকে না, ট্যান্ট্রাম না, আমি জীবনে আজ পর্যন্ত আমি একেবারেই এটাকে, মানে এটা যারা বলেছেন শত্রুরা বলেছেন। হ্যাঁ, মানে তুই বিশ্বাস কর পাপিয়া, প্রচুর দেরিতে আসতে, আমি বলছি বিষয়টা হচ্ছে যে আমার তখন একটা স্পাইনে সার্জারি হয়েছিল। এখন মানুষ কি হয়, মানুষের কাছে যখন খবরগুলো যায়, এই যে বললাম না যে এই যে ইমোশনস গুলো, এই হিংসে, রাগ, এগুলো না মানুষের সহজাত একটা ইমোশন, ঠিক আছে? এগুলো সবার মধ্যে আছে। এবার আমাকে বুঝতে হবে যে আমি কতটা সেটাকে দমন করব। হ্যাঁ, মানে আমি কারুর সম্পর্কে একটা খারাপ কথা বললে বা কারুর সম্পর্কে একটা খারাপ জিনিস রটালে, সেটা উল্টে আমার কাছেও চলে আসতে পারে। হ্যাঁ, মানে আমি হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। যারা আজকে এই প্রচারটা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞ, ঠিক আছে? মানে আমার কারুর প্রতি আমার কোনো গ্রিভান্স নেই। একটা সময় হয়তো ছিল, কিন্তু এখন আমার নেই। আই হ্যাভ ইভলভড অ্যাজ এ ডিফারেন্ট হিউম্যান। আমি অন্যভাবে ইভলভ হয়েছি, আমার ম্যাচুরিটি অন্যরকম আমার হয়েছে, আমি আই এম ম্যাচিউরড অ্যাজ এ পারসন নাও। আমি ওই সময় যেটা হয়েছিল, মাঝখানে যখন আমি সিরিয়ালটা তেড়ে পুড়ে করছিলাম, and I was the highest paid actor of television at that point of time, এবং এটা আমি বলতে আমার কোনো দ্বিধা নেই। এবং আমার তখন যেটা হয়েছিল, আমার একটা স্পাইনে আমার নার্ভ কম্প্রেসড হয়ে গিয়েছিল, আমার ডিস্ক প্রোল্যাপস হয়েছিল, যে কারণে আমার হয়তো আমার অনেক সময় এরকম হতো যে আমি যন্ত্রণায় কাতরাতাম, আমি সেটে পৌঁছতে পারতাম না। এবং যে কারণে যেটা হলো, আমাকে একটা সময়ের পরে আই হ্যাড টু বি মানে ফ্লোন টু চেন্নাই অ্যাপোলো ভায়া এয়ার অ্যাম্বুলেন্স। হ্যাঁ, আমাকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হয়েছিল, এরকম অবস্থা হয়েছিল। আমি এখানে বেলভিউতে ভর্তি ছিলাম 7 দিন, তারপর আমি আমার অপারেশনটা ওইখানে, আমি ওই জন্যই বেঁচে যাই। ওই সময় নানা রকম সমস্যা হয়েছিল। এবারে সেইটাকে যারা আমার শত্রুরা যারা ছিলেন, তারা ওইভাবে জিনিসটাকে প্রসার করেছেন। এখন এটা তো আমার কিছু করার নেই, কিন্তু আদারওয়াইজ আমার তো মনে হয় না যে আমি আজ পর্যন্ত কাউকে কোনো ট্যান্ট্রাম দিয়েছি, বিশ্বাস কর। মানে আমি না খুব সেন্সিটিভ একটা আর্টিস্ট। আমার একটাই বক্তব্য, আমি সবসময় মাথা উঁচু করে গিয়েছি সেটে। হ্যাঁ, মানে আমি কখনো প্রোডাকশন বয়কে বলিনি, ভাই তাজ বেঙ্গল থেকে আমার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে এসো। হ্যাঁ, মানে দাদা কি খাবেন, ভাই তোদের কাছে যা আছে তাই দে। আমাকে মেকআপ ভ্যান দিলে মেকআপ ভ্যানে বসি, আমাকে যদি একটা ডিসি পাখা চালিয়ে বসিয়ে দেয় আমি সেখানেও বসি। আমি আজ পর্যন্ত কখনো কোনো ট্যান্ট্রাম কোথাও থ্রো করিনি।
হ্যাঁ মানে যখন টেলিভিশনে একটা জায়গাতে যখন আমার ওই শরীরের ওই ব্যাপারটা হয়েছিল তখন আমি হয়তো বলেছিলাম যে ভাই আমাকে একটুখানি একটু বেটার জায়গা মানে তোমার দিও, requirement অনুযায়ী মানে তোমার আমার তখন নিশ্চয়ই আমাকে কিছু একটা আলাদা এসেছে। মেকআপ রুম করে দিও, কারণ আমি জানি যে আমার কি কি সমস্যাগুলো আছে, কারণ ঠিক। আমি কাজটা করতে চাই। কিন্তু আমি ওইগুলো থেকে মানে আমি ওগুলো কখনো করিনি, কিন্তু আমি হ্যাঁ। ট্যান্ট্রাম কিন্তু কখনো মানে দিইনি। যারা প্রচারটা করেছে তারা শুধু ওই নেগেটিভ পার্টটা শোন, ধরেই করেছে। আমি রবি ওজার কাছে কাজ করেছি ইন্দ্রপুরী স্টুডিওতে, আমাদের প্রপার মেকআপ রুমটা পর্যন্ত ছিল না। হ্যাঁ তখন ঠিক আছে, তখন খুব গুপচি মানে এখন তো অ্যাক্টররা অনেক কিছু পায়, তারা তো অনেক কিছু হাতের সামনে পাচ্ছেন, সেটা মানে তাদের সেটা মানে একটা প্রাপ্তি, এটা যুগের জন্য। তারা যদি ওই যুগে জন্মাতেন তখন তারাও এসি পেতেন না, কারণ এসি ছিল না। মানে এসি মেকআপ রুম পেতে গেলে মানে অ্যাক্টরদের ভাড়া দিয়ে নিতে হতো। আচ্ছা আমার নিজের চোখে দেখা, ইন্দ্রপুরীতে যদি এসি মেকআপ রুম আমাকে পেতে হয় আমাকে টাকা দিয়ে নিতে হবে। আচ্ছা হ্যাঁ মানে হয়তো একটু নাম করা অভিনেতা হলে 50% প্রডিউসার দেবে, 50% আমি দেবো। নিজেকে দিতে হবে। এরকম দিনগুলো আমার দেখা আছে, মানে দুটোই তো এসি মেকআপ রুম ছিল ইন্দ্রপুরী স্টুডিওতে। ঠিক আছে, আমরা এই গুপচি ঘরে বসতাম রে, যেখানে ওই টাং কাং করে পাখা চলতো, ওই গরমের মধ্যে বসে বসে আমরা ওখানে দিনের পর দিন কাজ করেছি। কাজে এটা নয়, হ্যাঁ মানে আমার কোনো ট্যান্ট্রাম নেই, আমার শুধু ভাই আমি যে পয়সাটা আমায় কমিট করবে সেই পয়সাটা আমাকে না দিলে আমার অনচন বিমূর্তি হয়ে যায়। যেটা তোমার প্রাপ্য, হ্যাঁ যেটা আমার প্রাপ্য সেই পয়সাটা আমাকে ঠিক সময় দিয়ে দিতে হবে। Exactly. আদারওয়াইজ আর আমার খুব ছোট ছোট কিছু রিকোয়ারমেন্ট থাকে, মানে যেগুলো মানে কোনো মানে মিট করা কোনো অসুবিধা নেই, পিপল ক্যান মিট দোজ এন্ডস। হ্যাঁ এখন কি হয় যে ওইগুলো রটে যায়, হ্যাঁ মানে ওগুলোই থেকে যায়, মানে ভালো জিনিসগুলো থাকে না। মানে ধর আমি মদ খাই, ধর আমি 1 বছর মদ খেলাম, ওইটাই সারা জীবন রয়ে গেল, তো মাতাল। কিন্তু যে 1 বছর মদটা ছেড়ে দিলাম, ওইটা কিন্তু কেউ দেখলো না। সেটা না, যাক ভালো যে যারা ওইটুকু জানতো তারা আজকের ইন্টারভিউটা দেখার পর আরেকটু কিছু জানলো যে না ওটা ওই সময়কার কিছু, এই যে আসল ঘটনাটা সবকিছুরই তো একটা কারণ একটা থাকে প্রেক্ষাপটে। আচ্ছা আমরা কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো একটা চটজলদি সেশন, জাস্ট ছোট্ট প্রশ্ন থাকবে, তুমি ছোট্ট করে না ভাবে উত্তর দিয়ে দেবে। সেটা হচ্ছে যে তোমার জীবনে যদি কোনো আমরা বলি না মানে এই ঘটনাটা না ঘটলে ভালো হতো, বা এটা যদি আমার জীবনে নাই হতো, মানে এমন কোনো জিনিস ঘটনা যেটা তুমি ডিলিট করতে চাও, সেটা কি হবে? না মানে বিষয়টা হচ্ছে যে আমার থট প্রসেসটা পাল্টে গিয়েছে। মানে আমি আগে না অনেক কিছু ডিলিট করতে চাইতাম, আমি এখন আর চাই না। কারণ আমার এটা মনে হয় পাপিয়া, জানিস তো, জীবনের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট, এন্ড প্রত্যেকটা এক্সপিরিয়েন্স মানে আই এম গ্রেটফুল টু এভরি এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। মানে আমি না একটা সময় আমার মানে ওরকম প্রচুর ঘটনা মনে হতো, হ্যাঁ যে মানে এইটা আমি আমার জীবন থেকে জাস্ট ডিলিট করে দেবো, মানে এটা আমি চাইনি কখনো। আজকে মনে হয়েছে যে না মানে ওই ঘটনাগুলো না ঘটলে আজকে আমি যে জায়গাতে হতে পারতাম না। ঠিক, সুতরাং ওইটা নেই, এখন আর নেই। আগে ছিল, আগে তুই আমাকে যদি এই প্রশ্নটা আমাকে তুই 10 বছর আগে করতিস, আমি তোকে হুড় করে একটার পর একটা ইনস্ট্যান্স বলতে পারতাম। আচ্ছা ভূতের রাজা এলো, দুটো বর দেবে, কি চাইবে? আমার শোন, মন থেকে বলছি, বিশ্বাস করুন, এটা এরকম নয় যে আমি নিজেকে মানে এটা মানে এটা নয় যে লোকজন এটা ভাববে বাবা কি ভালো একটা ছেলে, ওইটা বলার জন্য বলছি না, অন্তর থেকে বলছি। দুটো বর যদি হয়, এক হচ্ছে আমার মা, মিলি, চিঙ্কি, মিঙ্কি, টমি, রানী, জেরি, লালু, গোলু, এরা যেন খুব ভালো থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে সমস্ত লোকা সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। সবার মঙ্গল হোক, কারণ সবার মঙ্গল হলে তবেই আমার মঙ্গল হবে। ঠিক ঠিক। সবকিছু বদলালেও বাঙালির চিরন্তন আড্ডা বদলাবে না। হ্যাঁ প্রেক্ষাপট বদলে যেতে পারে, পাড়ার রক থেকে ক্যাফেটেরিয়া হতে পারে, কিন্তু বাঙালির আড্ডা থাকবেই। আর আপনারা তো ভীষণই পছন্দ করেন আমাদের এই কথোপকথন আড্ডা। তো আজকে তো বিদায় নেব, কিন্তু যাওয়ার আগে যখন সাহেবদাকে পেয়েছি, তো সাহেবদার গান না শুনে আমরা কি করে যেতে পারি, তাই না? তো সাহেবদা একটা আচ্ছা দাঁড়া তাহলে, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারি মম অসীম
বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।